গল্পের শুরুতে আমাদের দেখানো হয়েছে যে দুটি বাস রাস্তায় চলছে। সেই বাসে অনেক ছাত্রী আছে যারা সবাই তাদের ক্লাসে যাচ্ছে। তাদের মধ্যে একজন ছিল মিৎসুকো, যে সে দেখতে বেশ সুন্দর ছিল। সে তার নোটবুকে কিছু লিখছিল। ঠিক তখনই তার বন্ধুরা তাকে জিজ্ঞাসা করতে শুরু করলো, তুমি কি সব সময় লিখতে থাকো? এভাবে নোট তৈরি করে তুমি কি পাবে? দেখো সবাই, তুমি নিজেকে উপভোগ করছো, কেন করো না? এই কথা বলে তার বন্ধু তার খাতা ছিনিয়ে নেয় এবং তার কলমটি পড়ে যায়। এবং যখন সে তার কলমটি তুলতে নিচু হয়, তখন আমরা দেখতে পাই যে সেই সময় কিছু একটা খুব দ্রুত নড়ে। সে এসে মেয়েদের সাথে দুটি বাঁশি অর্ধেক করে কেটে ফেলে, যার ফলে সমস্ত মেয়ে দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। মিৎসুকো উঠে দাঁড়ানোর সাথে সাথেই কি হয়েছে তা দেখে সে হতবাক হয়ে যায়, কারণ সে একটি কলম আনতে নেমেছিল। সে বেঁচে গেল কারণ সে নিচু হয়ে গিয়েছিল। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং বাস থেকে নেমে দৌড়াতে শুরু করে। এখানে আমরা জানতে পারি যে যে জিনিসটি তাদের সকলকে কামড়াচ্ছিল তার কিছুই ছিল না, বাতাসই ছিল যা সবাইকে কামড়াচ্ছিল। এই বাতাস এখন মিৎসুকোকেও তাড়া করতে শুরু করে। এই মিৎসুকে দেখে চিৎকার করে সে খুব দ্রুত দৌড়াতে শুরু করে। দৌড়ানোর সময় সে তার সামনে আরও 4টি মেয়েকে দেখতে পায় এবং তাদের বাঁকতে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাতাস তাদের মাঝখান দিয়ে কেটে ফেলে এবং চলে যায়, কিন্তু মিৎসু তাদের মধ্যে নেই। সে একটা মেয়েকে বাঁচিয়েছিল। হঠাৎ সে দেখতে পেল কিছু মেয়ে সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছে। সে তাদেরও বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু বাতাস তাদের সাথেও একই আচরণ করেছিল যেমনটা তার বন্ধুদের সাথে ঘটেছিল। এবং এই সময় নিহত মেয়েটিও মারা যায়। সে এই মাত্র সেই অদৃশ্য জিনিস থেকে রক্ষা পেল। এখন এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং এদিক ওদিক দৌড়াতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই যে মিৎসুকো যখন একটি নদীর কাছে যায়, তখন সে অবাক হয়ে দেখে যে ইতিমধ্যেই সেই নদীতে অনেক মৃতদেহ পড়ে আছে। বাতাস তার চুল কেটে ফেলেছিল, অর্থাৎ অদৃশ্য জিনিসটি। সেখান থেকে সে একটি মৃতদেহের পোশাক নেয় এবং পরিবর্তন করে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে মিৎসুকো একটি স্কুলে পৌঁছেছে, যেখানে আরও অনেক ছাত্রী ছিল। ইউনিফর্মটি মিৎসুকোর থেকে বেশ আলাদা ছিল, অর্থাৎ সে তাদের স্কুলের ছাত্রী ছিল না। ঠিক তখনই একটি মেয়ে মিৎসুকোর কাছে এসে জিজ্ঞাসা করল সে কেমন আছে। আসলে মেয়েটি তার সবচেয়ে ভালো বন্ধু ছিল, কিন্তু মিৎসুকো এতে খুব একটা ভালো ছিল না। সে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই আমার সবচেয়ে ভালো বন্ধু? কারণ সে বুঝতে পারছিল না যে তার সাথে কি ঘটছে। সে অনেক হতবাক হয়ে গিয়েছিল। এখানে আমরা আরও জানতে পারি যে মিৎসু এবং তার সবচেয়ে ভালো বন্ধু একে অপরকে খুব ভালোবাসে। ঠিক তখনই একটা প্রবল বাতাস বইতে থাকে, আর মিৎসুকো ভীত সন্ত্রস্ত হয়ে ভবনের ভেতরে দৌড়ে যায়। তার সবচেয়ে ভালো বন্ধু কি ঘটছে তা বুঝতে না পেরে মিৎসুকোকে জিজ্ঞাসা করে কেন সে এত কাঁপছে। তুমি ওখানে কেন থাকছো আর এত ভয় পাচ্ছ কেন? তোমার কি হয়েছে? তারপর মিৎসুকো তার সবকিছুই বলে, কিভাবে এক ঝোড়ো হাওয়া এসে তার স্কুলের সব ছাত্রছাত্রীকে ভাসিয়ে নিয়ে গেল। এই কথা শুনে তার বন্ধু তাকে জানালার কাছে নিয়ে যায়, হাত বাড়িয়ে বলে, দেখো, এটা শুধু বাতাস আর কিছু নয়। এখানে মিৎসুকোর হৃদয় কিছুটা শান্তি পায় এবং সে ভাবতে শুরু করে যে সম্ভবত এটি কেবল তার স্বপ্ন হতে পারে। এরপর মিৎসুকোর সবচেয়ে ভালো বন্ধু তাকে দুটি কথা বলে। সে তার বন্ধুদের সাথে নিয়ে ক্লাস বন্ধ করার পরিকল্পনা করে। যখনই তারা চারজনই ক্লাস থেকে বের হতে চলেছে, তখনই তাদের শিক্ষক সেখানে এসে তাদের দেখতে পান, কিন্তু তারা চারজনই সেখান থেকে পালিয়ে যায়। তারা চারজন দৌড়ে গিয়ে একটি হ্রদের কাছে পৌঁছায়। মিৎসুকোর সবচেয়ে ভালো বন্ধু তার দুই বন্ধুকে তার স্বপ্নের কথা বলে। একজন মেয়ে বলে যে এটি সত্য হতে পারে, যেমন মিরার ওয়ার্ল্ড, এই পৃথিবীর বিপরীত যেখানে ঘটে সেখানেই এটা ঘটে। এই বলে সে পুকুরে একটা পাথর ছুঁড়ে মারে এবং বলে যে দেখো, আমি একটা পাথর ছুঁড়ে ফেলেছি, কিন্তু এটা সম্ভব যে আমি অন্য পৃথিবীতে এটা নাও করতে পারি। তারপর হঠাৎ সেই পুকুর থেকে একটা কুমির বেরিয়ে আসে। সে এসে একজন মেয়েকে খায়। তারপর সেই মেয়েটি বলতে শুরু করে যে দেখো, আমি তোমাকে বলেছিলাম যে এই পৃথিবীতে যা ঘটে তা ওই পৃথিবীতে মোটেও ঘটে না, এবং ওই পৃথিবীতে যা ঘটছে তা এই পৃথিবীতে ঘটতে পারে না। তাই এই মেয়ের সাথেও একই আচরণ করা উচিত। পৃথিবীতে কুমির তাদের খেয়ে ফেলেছে, আর এখানে দেখো, এটা সম্পূর্ণ নিরাপদ। একই হ্রদের কাছে একটি বিছানা দেখা যাচ্ছে। এই চারজন লোক সেই বিছানা থেকে বালিশ তুলে নিয়ে খেলতে শুরু করে এবং তারপর আমরা অন্যদিকে তাকাই। দুটি মেয়ে তাদের দেখছিল। তাদের মধ্যে একটি মেয়ে কনের সাজে সেজেছিল, কারণ তারা দুজনেই একে অপরকে বিয়ে করেছিল। এরপর তাদের এক বন্ধু তাদের বলেছিল যে আমাদের এমন কিছু করতে হবে যা এই পরিস্থিতির পরিবর্তন আনবে। এই পৃথিবীতে এটা অসম্ভব, কারণ আমাদের ভাগ্য ইতিমধ্যেই লেখা আছে, কিন্তু আমরা তা পরিবর্তনও করতে পারি। যার পরে এই সমস্ত মেয়েরা তাদের স্কুলে ফিরে আসে এবং পরবর্তী বক্তৃতা দেওয়ার জন্য ক্লাসে যায়। তারপর সে দেখতে পায় মিৎসু তার কাছে একটি বালিশ পড়ে আছে। বালিশ তুলতে যখনই সে নিচু হয়ে যায়, তখনই তার শিক্ষক পুরো ক্লাসের দিকে বন্দুক ছুঁড়তে শুরু করে এবং মিৎসু বালিশ তুলে নেওয়ার সাথে সাথেই যখন সে ওপরের দিকে তাকায়
তাকায় তার ক্লাসের সব মেয়েদের মেরে ফেলা হয়েছে এবং এখানে আবারও সে বেঁচে যায়, ঠিক যেমনটি সে গতবার স্বপ্নে দেখেছিল। মিৎসুকোর শিক্ষক তার কাছে এসে বলেন, তোমার এই ক্লাস বন্ধ করার সাহস কিভাবে হলো? মৃত্যু নিশ্চিত, কিন্তু সেই মুহূর্তে আরও দুটি মেয়ে এসে মিৎসুকোকে বাঁচাতে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু অন্য একজন শিক্ষক এসে তাদের দুজনকেই হত্যা করে। বেঁচে থাকা সমস্ত ছাত্রছাত্রীর সাথে মিৎসুকোকে বের করে আনা হয়। তারা দৌড়াতে শুরু করে, কিন্তু স্কুলের সকল শিক্ষক ওই সকল মেয়েদের ওপর গুলি চালাতে শুরু করে। এখন গুলি চালানোর সময় যখনই সব মেয়ে সেখান থেকে বেরিয়ে আসে, বাতাস তাদের কেটে ফেলে। এখানে মিৎসুকো আবার একা পড়ে যায় এবং সে সেখান থেকে পালিয়ে যায় এবং জনাকীর্ণ এলাকা দিয়ে থানায় যায়। সে সেখানে সবকিছু বলতে শুরু করে। তার কথা শোনার পর পুলিশ মেয়েটি তাকে বলে যে তুমি কিন্তু স্কুলের পোশাক পরে আছো না। আর যখন সে তার সামনে একটি আয়না রাখে, তখন মিৎসু যখন সে আয়নায় তাকায়, সে দেখতে পায় যে সে সম্পূর্ণভাবে বদলে গেছে এবং লোকেরা তাকে মিৎসুকোর পরিবর্তে অন্য কোনো নামে ডাকছে। এখানে আমরা জানতে পারি যে সে বিয়ে করতে যাচ্ছিল এবং তারপর একই পুলিশ অফিসার এটি দেখার পর তাকে তার বিয়েতে নিয়ে যায়। আশেপাশের লোকেরা তাকে অভিনন্দন জানাচ্ছিল। এখন সবাই তাকে গির্জায় নিয়ে যাওয়ার সাথে সাথেই মিৎসুকোর সেরা বন্ধুও সেখানে উপস্থিত। মিৎসুকো তাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে আমার সাথে এইসব কি হচ্ছে। তারপর তার বন্ধু তাকে চুপ থাকতে বলে, আমরা এখনই কারোর সাথে দেখা করব না, আমি নিয়ন্ত্রণে আছি, তুমি শুধু আমি যা বলি তাই করো। আর এই কথা বলে সে তার বিয়ের পোশাক পরে তাকে সেখানে যেতে বলে। এখন যখনই সে তার বিয়ের অনুষ্ঠানের জন্য এগিয়ে যায়, তখনই সেখানকার সব মেয়েরা তাকে নিয়ে মজা করতে শুরু করে। এটা দেখে তার সেরা বন্ধু একে একে সবাইকে হত্যা করতে শুরু করে। মিৎসু এগিয়ে যাওয়ার সাথে সাথে সে দেখতে পায় তার বরের জায়গায় একটি কফিন দাঁড়িয়ে আছে। কফিনটি খোলার সময় একটি বড় শূকর বেরিয়ে আসে এবং এটা দেখার পর মিৎসুকো খুব ভয় পেয়ে যায়। সে একটি ভাঙা বোতল দিয়ে তাকে আক্রমণ করে, যার পরে মিৎসুকো এবং তার সেরা বন্ধু গির্জা থেকে পালিয়ে যায়। দুটি মেয়ে গেটে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু মিৎসুকোর সেরা বন্ধু তাদের হত্যা করে পালিয়ে যায়। যখন তারা যাচ্ছিল, মিৎসুকো অন্যদিকে দৌড়াচ্ছিল, অনুভব করছিল যে তার সাথে খুব খারাপ কিছু ঘটছে। অন্য আয়নায় তাকালে সে নিজেকে আবার রূপান্তরিত দেখতে পেল। দৌড় এখন সেই একই জায়গায় অনুষ্ঠিত হচ্ছে যেখানে মিৎসুকো আগে ছিল। ঠিক তখনই কিছু মেয়ে তার কাছে এসে তাকে বলতে শুরু করে যে তুমি খুব ভালো রেসার, তুমি কেন দাঁড়িয়ে আছো, কেন দৌড়াচ্ছ না? এবং যখন সে দৌড়ানো শুরু করে, তখন সে নিজের মধ্যে প্রচুর শক্তি অনুভব করতে শুরু করে, যার পরে মিৎ দৌড়ে অনুপ্রাণিত হয়। সে জেতার জন্য যথাসাধ্য চেষ্টা করে। দৌড়ানোর সময় সে তার মৃত বন্ধুদেরও দেখতে পায়, যারা কিছুক্ষণ আগে তার স্কুলে নিহত হয়েছিল। ঠিক তখনই তার সবচেয়ে ভালো বন্ধুটি আসে। তারপর তারা দুজনেই লক্ষ্য করে যে একই পিগ এবং গির্জায় তাদের থামাতে থাকা মহিলারা সবাই তাদের দিকে এগিয়ে আসছে। তারা দৌড়াতে দৌড়াতে কিছু মেয়ে মিৎসুকোকে এই পৃথিবী থেকে চলে যেতে বলতে শুরু করে। তারপর আমরা দেখি মিৎসুকো পালিয়ে যাচ্ছে। দৌড়াতে দৌড়াতে সে একটা নির্জন অন্ধকার জায়গায় পৌঁছায় এবং সেখানে সে কিছু ছাত্রীকে দেখতে পায় যারা পোশাক পরা ছিল। সেই সব মেয়েরা মিৎসুকোকে বলতে শুরু করে যে আমরা সবাই মারা গেছি এবং তোমাকেও মেরে ফেলব। কিন্তু তারপর মিৎসুকোর সবচেয়ে ভালো বন্ধু সেখানে পৌঁছানোর পর সে মেয়েটিকে হত্যা করে এবং মিৎসুকোকে সেখান থেকে নিয়ে যায়। মিৎসুকোর সবচেয়ে ভালো বন্ধু তাকে জোরে জোরে তার নাম পুকাপুন বলতে বলে, যার ফলে মিৎসুকো জোরে জোরে তার নাম বলতে শুরু করে। এর সাথে সাথে মিৎসুকো সে তার আসল রূপে ফিরে আসে এবং তার সবচেয়ে ভালো বন্ধু তার হাত দেখিয়ে বলে, দয়া করে আমার হাতের সাথে লাগানো তারটি টিনে বের করে দাও যাতে আমি এই পৃথিবী থেকে চলে যেতে পারি। তবে মিৎসুকো ভয় পেয়েছিলেন যে এই তারটি টেনে তার জীবন নষ্ট হতে পারে। আর যেহেতু মিৎসুকো তার সবচেয়ে ভালোবাসত, তাই সে এটা করতে চাইত না। কিন্তু যখন তাকে খুব বেশি জোর করা হতো, তখন সে তারগুলো টেনে ধরত এবং তারগুলো টানার সাথে সাথেই তার সবচেয়ে ভালো বন্ধুর শরীর সে দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং তারপর সে একটি গেট দেখতে পায়। বের হয়ে সে দেখতে পায় যে সে এখন পুরুষদের জগতে প্রবেশ করেছে। তার পোস্টারগুলিও সেখানে সাঁটানো ছিল এবং কিছু ছেলে সেগুলি দেখছিল। একটি ছেলে মিৎসুকোর কাছে আসে এবং তাকে বলে যে সে ভবিষ্যতে আছে। এই কথা শুনে সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন সে জ্ঞান ফিরে পায়, তখন সে এগিয়ে গিয়ে দেখে যে একজন বৃদ্ধ লোক একটি খেলা খেলছে এবং একই খেলায় মিৎসুকো সেই একই চরিত্র হিসাবে আবির্ভূত হয় যা সে সবেমাত্র তৈরি করেছে। বৃদ্ধ লোকটি মিৎসুকোকে দেখার সাথে সাথেই বলতে শুরু করল যে আমি এই গেমটি তৈরি করেছি এবং আমি তোমাদের নিয়ন্ত্রণ করছি। তোমাদের অনেক আগেই হত্যা করা হয়েছিল, কিন্তু আমি তোমাদের ডিএনএ নিয়ে আবার সৃষ্টি করেছি। মিৎসুকো যখন এই কথা শুনল, এটা শুনে সে বুঝতে পারে এটা একটা খেলা। তাই সে ভাবে হয়তো আমি এখনও আমার জগতে ফিরে যেতে পারি। ঠিক তখনই একজন লোক এসে মিৎসুকোকে তার কাছে ডাকে। বৃদ্ধ লোকটি শেষ স্তরটি সম্পূর্ণ করতে বলে।
মিৎসুকো যখন তার বন্ধুর কথা মনে করে তখন সে এগিয়ে যেতে শুরু করে যে আমরা যদি এই পৃথিবীতে এমন কিছু করি যা অন্য পৃথিবীতে অসম্ভব তাহলে তুমি এই খেলা থেকে বেরিয়ে যাবে এবং এর মাধ্যমে সে এই লোকটিকে শ্বাসরোধ করে হত্যা করে এবং সে বলতে শুরু করে আমাদের সাথে খেলা বন্ধ করো এই বলে সে বৃদ্ধের লাঠি তুলে নেয় এবং মিৎসুর পেটে ছুরিকাঘাত করে যার ফলে সে মারা যায় এবং এখানে আমরা দেখতে পাই যে বৃদ্ধ লোকটি ভাবতেও পারেনি যে সে মিৎসুর সাথে এমন কিছু করবে সে এই পৃথিবীতে অর্থাৎ খেলায় মারা যেতে পারত কিন্তু বাস্তব জগতে সে এখনও বেঁচে ছিল পরে আমাদের আরও দেখানো হয়েছে যে বাকি চরিত্রগুলোও কোনো না কোনো কারণে আত্মহত্যা করে এবং আর খেলার অংশ নয় পরবর্তী দৃশ্যে মিৎসুকোকে তুষারময় পৃষ্ঠের ওপর শুয়ে থাকতে দেখানো হয়েছে এবং এখন সে তার বাস্তব জগতে রয়েছে এটি এসে গেছে এবং এর সাথে সাথে এই মন ছুঁয়ে যাওয়া গল্পটি এখানেই শেষ এরকম আরও ব্যাখ্যামূলক সিনেমা দেখতে মন্তব্যে পরবর্তী লিখতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ।